হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি, নলেজ অ্যাকাউন্টের সায়েন্স ফ্যাকাল্টি। আজকে আমাদের সায়েন্সের এমসিকিউ সেট নাম্বার 14। তাহলে চলো শুরু করা যাক। নিচে কোন যৌগটি কালো এবং সাদা ফটোগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে? সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড, ব্রোমাইড এবং ক্লোরাইড দুটোই, সিলভার অক্সাইড। অপশন হয়ে যাচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড এবং ব্রোমাইড দুটোই। যদি দেখি যে ফর্মুলা কীভাবে হচ্ছে, 2AgCl মানে সিলভার ক্লোরাইডের সঙ্গে যদি সানলাইটের বিক্রিয়া করানো হয় কি তৈরি হবে? উৎপন্ন হবে রূপা বা 2Ag এবং মুক্ত হবে হচ্ছে ক্লোরিন গ্যাস, যেটা হচ্ছে গ্যাস ফর্মে। যদি ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করা হয় 2AgBr, যেটা আমরা বলতে পারি যেটা সলিড ফর্মে থাকে, সেটাকে যদি সানলাইটের সঙ্গে উপস্থিতি বিক্রিয়া করা হয়, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, উৎপন্ন হবে 2Ag প্লাস ব্রোমিন। যেখানে ব্রোমিন হচ্ছে গ্যাস হিসেবে মুক্ত হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত ডিকম্পোজিশন বা বিক্রিয়াতে PQR এর শনাক্তকরণ। মানে পি মানে এই যে যেখানে যদি আমরা ব্যালেন্স করি, দেখো FeSO4 ভেঙে গিয়ে কী কী তৈরি হচ্ছে? Fe2O3, SO2 এবং SO3, এই তিনটে জিনিস তৈরি হচ্ছে। প্রশ্ন করেছে এই যে QR, S এবং P, এদের ভ্যালু জিজ্ঞাসা করেছে, এদের মধ্যে কোনটা হবে? এটা তোমাদের ব্যালেন্সিং বিক্রিয়া একটু কঠিন মনে হতে পারে। তো যদি তো আমরা লেফট এবং রাইট এই দুটোকে বিবেচনা করি, তো লেফট এবং রাইট সমান হবে, ব্যালেন্স হবে। দেখো এখানে Fe কটা আছে? দেখো তো দুটো আছে, দেখতে পাচ্ছ Fe2 আছে। তাহলে আমরা কিন্তু এখানে যদি দুটো Fe দিতে পারি তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে ব্যালেন্স বিক্রিয়াটা হয়ে যেতে পারে, কারণ এখানে Fe কিন্তু 2 আছে। তাহলে এখানে 2 বসবেই, দুটো Fe লাগবেই। তাহলে এখানে 2 P এর মানে P এর ভ্যালু আমাকে 2 করতে হবে। P এর ভ্যালু 2 এখানে কোনটাতে আছে? দেখো অপশন 4, আনসার হচ্ছে আমাদের অপশন 4। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি রাসায়নিক বিক্রিয়া যৌগ এক্স তাকে কিভাবে তৈরি করা হয়? না জিপসামকে গরম করে প্রস্তুত করা হয়। এক্স হচ্ছে এটা সাদা পাউডার এবং ফায়ার প্রুফিং উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে যৌগ এক্সটা কি? আনসার হচ্ছে আমাদের প্লাস্টার অফ প্যারিস কে আমরা এক্স হিসেবে ধরতে পারি। কেন না জিপসাম, জিপসাম যেটা ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট SaSO4 ইন্টু 2 হাইড্রেট মানে ডাইহাইড্রেট, তাকে যদি উত্তপ্ত করা হয় হিট কত টেম্পারেচারে? প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করা হলে কি হয়? বেশিরভাগ জল এতে যা উৎপন্ন হচ্ছে সেগুলো হয়ে যায় হচ্ছে শোষিত হয়ে যায় এবং তার সঙ্গে তৈরি করে প্লাস্টার অফ প্যারিস, যেটার ফর্মুলা হচ্ছে CaSO4 ইন্টু হাফ H2O বা আমরা বলতে পারি 0.5 H2O, যেটার নাম হচ্ছে আমাদের প্লাস্টার অফ প্যারিস বা POP। নেক্সট কোয়েশ্চেন, দেখো তার আগে এখানে কয়েকটা তোমাদের যেমন যে ওয়াশিং সোডা, বেকিং সোডা, এগুলো কাকে কি বলা হয়? সোডিয়াম কার্বনেটকে বলা হচ্ছে বেকিং সোডা, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে বলা হচ্ছে ব্লিচিং পাউডার, সোডিয়াম হাইড্রক্সাইডকে বলা হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাচার সোডা, কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটাকে আমরা বলি ড্রাই আইস বা শুষ্ক বরফ। আচ্ছা, কপার সালফেটকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা নীল ভিট্রিয়াল, এর সঙ্গে কিন্তু জল থাকে, আমরা XH2O বলতে পারি। ফেরাস সালফেটের নাম হচ্ছে সবুজ ভিট্রিয়াল বা গ্রিন ভিট্রিয়াল, এটা FeSO4 ইন্টু XH2O থাকে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় হচ্ছে ভিট্রিয়ল তেল বা অয়েল অফ ভিট্রিয়াল, এটাও H2SO4 ইন্টু H2O থাকে। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট যদি হয় সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, হেমি মানে হচ্ছে হাফ, আমরা এটা 0.5ও বলতে পারি। ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট বা ডাইহাইড্রেট যেটা 2 থাকছে সেটা হচ্ছে আমাদের জিপসাম। পরপর দুটি সমজাতীয় সিরিজ হোমোলোগাস সিরিজের সদস্যের মধ্যে আণবিক ভরের কি পার্থক্য হবে? তো যদি আমরা হাইড্রোকার্বন ভাবি, হাইড্রোকার্বন দু রকমের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আনস্যাচুরেটেড যেগুলো আছে সেগুলোকে আমরা জানি আরও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের অ্যালকিন, যারা জানো ভালো, যারা জানো না তারা একবার দেখে নাও, আর একটা হচ্ছে অ্যালকাইন।
অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে যখন দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে তখন তারা অ্যালকেন যৌগ হয়, আর যখন দুটো কার্বন পরমাণুর মধ্যে পরস্পর সঙ্গে 3টি বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন তারা হচ্ছে অ্যালকাইন হাইড্রোকার্বন যৌগ হচ্ছে। আর স্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা? যখন দুটো কার্বন পরমাণুর মধ্যে একটা সিঙ্গেল বন্ড দিয়ে ওরা যুক্ত থাকছে তখন তাকে আমরা কি বলছি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন, বা যাকে বলা হচ্ছে অ্যালকেন। এবং এই যে অ্যালকেন রয়েছে, এই অ্যালকেনের যে বেসিক ফর্মুলাটা আমি এভাবে দিচ্ছি, অ্যালকেনের বেসিক ফর্মুলা কি? CnH2n+2, এটা হচ্ছে আমাদের অ্যালকেনের বেসিক ফর্মুলা। যদি n এর ভ্যালু মানে কার্বনের ভ্যালু যদি 1 হয় তাহলে যে অ্যালকেনটা তৈরি হয় সেটা হচ্ছে সবথেকে সরলতম অ্যালকেন, যার নাম হচ্ছে মিথেন। যদি আমি n = ভ্যালু 2 বসাই তাহলে তৈরি হচ্ছে আমাদের, দেখো, C2H6 তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ইথেন। যদি n = 3 বসাই তাহলে তৈরি হচ্ছে আমাদের C3H8, যেটা হচ্ছে প্রোপেন। তো এখানে কি বলে, পরপর দুটি সমজাতীয় সিরিজের সদস্যদের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে? তাহলে তুমি যদি দেখো যে এখানে পরপর দুটো হচ্ছে এইটা প্রোপেন আর মিথেন আর ইথেন হচ্ছে পরপর, তাদের এদের মধ্যে আণবিক ভরের কত পার্থক্য? দেখো, C2H6 কার্বনের দুটো আছে, এখানে কার্বন একটা আছে, তার মানে C একটা কার্বনের পার্থক্য। এখানে হাইড্রোজেন 4টে আছে, এখানে হাইড্রোজেন 6টা আছে, মানে দুটো হাইড্রোজেনের পার্থক্য, মানে CH2 এর পার্থক্য। সেম জিনিস দেখো তুমি ইথেন আর প্রোপেনের মধ্যে দেখো CH2 এর পার্থক্য, প্রতিটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা CH2 এর পার্থক্য থাকছে। তাহলে যদি আমাকে CH2 এর আণবিক ভর বার করতে হয়, কার্বনের আণবিক ভর ইন্টু 2 ইন্টু হাইড্রোজেনের আণবিক ভর বার করতে হবে। কার্বনের আণবিক ভর কত আমরা জানি, 12, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে উত্তর কত যাচ্ছে? 12 + 2 = 14। সুন্দর কোয়েশ্চেন, রাইট? আনসার হচ্ছে আমাদের অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ধাতুর উপাদানটি প্রকৃতিতে সবচেয়ে বেশি ধাতব? যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি, এটা যে পিরিয়ডিক টেবিল হয়, পিরিয়ডিক টেবিলের কি হবে, যত ডান দিক থেকে বাঁ দিকে যাবে তত কি হবে, মেটালিক ক্যারেক্টার, যেটা মেটালিক ক্যারেক্টারটা বাড়বে বা ধাতব ধর্ম বাড়বে, আর যত ওপর থেকে নিচে যাবে তত কি হবে, ধাতব ধর্মটা কিন্তু বাড়বে। তো তুমি যদি দেখো যে এই যে গ্রুপ 1 রয়েছে, সেই গ্রুপ 1-এ যে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে ওপরে কে রয়েছে? লিথিয়াম থাকে, তারপরে থাকে হচ্ছে আমাদের সোডিয়াম থাকে, তারপর থাকে হচ্ছে রুবিডিয়াম থাকে, তারপরে থাকে হচ্ছে সিজিয়াম থাকে, এবং তারপর থাকে হচ্ছে ফ্রান্সিয়াম থাকে। এবং পটাশিয়াম কোথায় থাকে? সোডিয়ামের পরে পটাশিয়াম থাকে, মিস করে গেছি, পটাশিয়াম থাকে। তাহলে সব নিচে, ওপর থেকে নিচে কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে, ধাতব ধর্মটা বাড়ছে, সব থেকে বেশি কি হয়ে যাচ্ছে আমাদের সিজিয়াম। আনসার হচ্ছে অপশন 2। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গঠনকারী অ্যাসিড এবং বেসটা কি হবে বা ক্ষারটা কি হবে? আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। কেন হচ্ছে দেখো, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH + H2CO3 বিক্রিয়া করাচ্ছি তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হচ্ছে এবং এর সঙ্গে জল মুক্ত হয়ে যাচ্ছে। এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হচ্ছে, এটা কিন্তু প্রকৃতিতে কিরকম হয়ে যায়, বেসিক বা ক্ষারীয় প্রকৃতির হয়, এবং এর পিএইচ কিন্তু হয় হচ্ছে 8.4, দ্যাট ইজ গ্রেটার দ্যান 7, তার মানে এটা ক্ষারীয় প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোকার্বনের কার্বন কার্বন পরমাণুর মধ্যে নিচের কোন বন্ধনটি তৈরি হচ্ছে? অসমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আয়নীয় বন্ধন। দেখো, এই যে আয়নীয় বন্ধন থাকছে, আয়নীয় বন্ধন কাদের কাদের মধ্যে তৈরি হয়? সবসময় মনে রাখবে যে ধাতু এবং অধাতু এদের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এক্সাম্পল, ধাতু তুমি সোডিয়ামকে নিয়ে নাও, আর অধাতু তুমি ক্লোরিনকে নিয়ে নাও, তাদের মধ্যে যে বন্ধন তৈরি হচ্ছে, যে আয়নীয় বন্ধনের ফলে তৈরি হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। সমযোজী বন্ধন কার মধ্যে তৈরি হয়? যখন দুটি অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজী বন্ধন বলা হচ্ছে। আমাদের যেটা এক্সাম্পল দেখো, তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি বলছে, যত অততব পরমাণু তাদের সর্বস্তর সেক্টর মানে ইলেকট্রনকে শেয়ার করে। আসল কথা হচ্ছে উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট।
সমযোজী বন্ধন হচ্ছে একমাত্র বন্ধন যেখানে ইলেকট্রনটা শেয়ারের মাধ্যমে হয়। যেমন ধরো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে 2 নম্বর হাইড্রোজেন পরমাণু, এরও রয়েছে একটা। তো দুজনে কি করলো, দুটো ইলেকট্রন কি দুজনে শেয়ার করে H2 তৈরি করলো। কারা কারা করে, যেমন হাইড্রোজেন করে, অক্সিজেন করে, নাইট্রোজেন করে, সবাই অধাতু। সালফার, ফসফরাস, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, এরা সবাই কিন্তু সমযোজী বন্ধন তৈরি করছে। এবং কার্বনও কিন্তু নিজেদের মধ্যে যে অর্গানিক কেমিস্ট্রিতে যে কার্বন কার্বন বন্ধন হয় তারাও কিন্তু কি করে সমযোজী বন্ধনই পরস্পরের মধ্যে তৈরি করছে। নেক্সট কোয়েশ্চেন, পটাশিয়াম আয়োডাইড KI এবং লেড নাইট্রেটের সঙ্গে যে বিক্রিয়াতে কি তৈরি হচ্ছে, পটাশিয়াম নাইট্রেট এবং লেড আয়োডাইড তৈরি হতে জিজ্ঞাসা করছে যে এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। দেখো তুমি এখানে প্রথম হচ্ছে আয়োডিন, আইটা এখানে প্রতিস্থাপিত হয়েছে, কার দ্বারা হয়েছে, NO3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। NO3 আই এর জায়গায় কে বসে গেছে, NO3 বসে গেছে, ফাইন। উল্টো দিকে পিবিতে NO3 ছিল, NO3 জায়গাটা ফাঁকা নেই, সেখানে কিন্তু আবার কে বসেছে, সেখানে আই বসে গেছে। এখানে কিন্তু দুবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যে তৈরি হচ্ছে KNO3 এবং PbI2, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, ডাবল হচ্ছে কারণ দুবার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, এটির বৈদ্যুতিক ট্রান্সফরমার নিচে কোন নীতির ওপর কাজ করে, ফটো ইলেকট্রিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওহামস ল এবং জুলস হিটিং এফেক্ট। প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমার কি কাজ করে। ট্রান্সফরমার যে কাজটা করে হচ্ছে যে কোনো জায়গাতে যখন ভোল্টেজ বাড়ানো বা কমানোর যে কাজটা, সেটা হচ্ছে ট্রান্সফরমার করে। ভোল্টেজ বাড়ানো বা কমানোর কাজটা কি করে, এই ট্রান্সফরমার করে। একটা ট্রান্সফরমার এরকম বক্স মতন থাকে, জাস্ট ছবির জন্য আমি দেখানোর জন্য বলছি। তাতে কি হয়, এরকম বক্স মতন থাকে এবং এই বক্সের একদিকে থাকে একটা কয়েলিং করা থাকে, এরকম কয়েলিং করা থাকে, আর একদিকেও আর একটা কয়েলিং করা থাকে। যখন আমি এই কয়েলিং দিয়ে, যখন একটা প্রাইমারি কয়েলিং বলি, যখন কারেন্ট পাঠানো হচ্ছে তখন অটোমেটিক্যালি কিন্তু এই কারেন্ট যে ওয়েন্ডিং থাকে এখানেও কিন্তু কারেন্টটা আবেশী প্রভাবে প্রভাবিত হয়ে কারেন্ট পাওয়া যায়। তো এই জিনিসটা হয় কার জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য হয়, যে ইলেকট্রিসিটির প্রভাবে যখন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে তখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বক ক্ষেত্র প্রভাব বলতে পারি। তো এই জিনিসটা এই যে হয়, এটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য হয়। তো ভোল্টেজ বাড়ানো বা কমানোর উপর নির্ভর করে দুরকম ট্রান্সফরমার পাওয়া যায়। একটাকে বলা হয় হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কখন, যখন ভোল্টেজ যখন ভোল্টেজটা বাড়াবার কাজ থাকে তখন তাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো, যখন ভোল্টেজ কমাবার থাকবে তখন তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। নেক্সট কোয়েশ্চেন, চক্ষুদানের ক্ষেত্রে দাতার ক্ষেত্রে নিম্নলিখিত কোন অংশটি ব্যবহার করা হচ্ছে, কর্নিয়া, কনিনিকা, লেন্স এবং রেটিনা। দেখো আনসারটা হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি, আনসার হচ্ছে আমাদের কর্নিয়া। এবং কর্নিয়া সংক্রান্ত যে কর্নিয়া হচ্ছে আমাদের যে চোখের যে অক্ষি পল্লব থাকে, সেই চোখের যে অক্ষি পল্লব থাকে তার ওপরে যে তোমার পর্দা মতন জিনিসটা থাকে অক্ষিগোলকের ওপরে, সেটাকে আমরা কর্নিয়া বলি। অক্ষিগোলকের উপরে পাতলা পর্দা, এবং এর জন্য যে ব্লাইন্ডনেসটা হয় তাকে আমরা কি বলি, কর্নিয়াল ব্লাইন্ডনেস বা কর্নিয়াল অন্ধত্ব বলা হয়। একটা দেখো, একটা ছবি দিয়েছি তোমাদের, এখানে কর্নিয়া কোনটা, এই যে লাল রঙের জিনিসটা দেখছো যে অক্ষিগুলোর উপরে যে পাতলা প্রাচীর মতন, সেটা হচ্ছে আমরা কর্নিয়া বলছি। কর্নিয়া হচ্ছে এখান দিয়ে আলো প্রবেশ করে। এই জিনিসগুলো লিখে নাও, এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, আমিও লিখে দিচ্ছি। এখান দিয়ে কি হয়, আলোকটা প্রবেশ করে। এই যে মাঝের যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এখানে কি থাকে, অ্যাকুয়াস হিউমার থাকে। এটা কি হিসেবে কাজ করে, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর দেখো এখানে আইরিস আছে। আইরিস কি করছে, আইরিসের কাজ হচ্ছে যে আলোক প্রবেশের মাত্রাটা নিয়ন্ত্রণ করছে, কতটা আলোক প্রবেশ করবে।
মাত্রা নিয়ন্ত্রণ করছে। এবং এখানে ক্ষেত্রে যে লেন্স ব্যবহার করা হয়, কি লেন্স ব্যবহার করা হয় চোখের ক্ষেত্রে? উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবং যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, প্রতিবিম্ব কিন্তু তৈরি হয় হচ্ছে আমাদের রেটিনাতে। একটা ছবিতে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছ। উত্তল লেন্স কিরম প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে তৈরি হয় হচ্ছে উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি, তৈরি হয় হচ্ছে সৎ প্রতিবিম্ব এবং অবশিষ্ট প্রতিবিম্ব আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লেন্সের ব্যাপারটা, তোমরা অনেকটা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি আতশ কাঁচ কি? উত্তল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স, সমতল দর্পণ। আনসার হয়ে যাচ্ছে আমাদের উত্তল লেন্স। ছবিতে দেখো, যখন আমরা আতশ কাঁচকে ব্যবহার করি, এখানে থাকে হচ্ছে মাঝখানে থাকে হচ্ছে এটা আলোক কেন্দ্র বলে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে লেন্সের যে মধ্যবিন্দু থাকে সেটাকে আমরা আলোক কেন্দ্র বলছি। এই আলোক কেন্দ্র এবং এবং এফ, এটা হচ্ছে আমাদের যে এখান থেকে আলোক কেন্দ্র থেকে যে ফোকাসে যে দূরত্ব, সেটাকে আমরা ফোকাস দূরত্ব বলছি। তাহলে এফ এবং আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তুকে রাখা হয়, আলোক কেন্দ্রের মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয়, তার যে প্রতিবিম্বটা, এটা বস্তুটা রাখা হয়েছে, প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হয়েছে? প্রতিবিম্বটা যেদিকে বস্তু সেই দিকেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবং প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হয়? প্রতিবিম্বটা অসৎ বিম্ব হয়। 1 নম্বর। কেন অসৎ বিম্ব হয় আমি বলেছিলাম, সৎবিম্ব যার আগে ক্লাস করেছো, যে উল্টো দিকে যখন হাসে তখন তাকে আমরা কি বলি, বা যেখানে মিলিত হচ্ছে বলে মনে হয় বলে যে প্রতিবিম্ব, তো তাকে অসৎ বিম্ব বলছি, অসৎ বিম্ব হয়। 2 নম্বর হচ্ছে সমশীর্ষ হয় এবং অনেকটা বড় আকৃতির হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে হচ্ছে। এর উদাহরণ হচ্ছে যখন আমরা এখানে কোনো ছোট বস্তুকে রাখছি, ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে কিন্তু অনেক বড় করে দেখতে পাচ্ছি। মানবদেহের কোন সিস্টেমে এইডস সব থেকে বেশি আক্রান্ত হয়? নার্ভাস সিস্টেম, ইমিউনো সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। আচ্ছা, এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এর যে ভাইরাসের জন্য এটা হয় সেটা হচ্ছে HIV ভাইরাস, দ্যাট ইজ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওয়ার্ল্ড এইডস ডে, ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে পালন করা হচ্ছে। কয়েকটা তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন সার্স, সার্স হচ্ছে নিপা ভাইরাস। স্মল, তারপর হচ্ছে চিকেন নিউমোনিয়া, যেগুলো আসে অনেক সময়, নিউমোনিয়া। এটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস, যেগুলো রিসেন্ট আসছে আমাদের অনেক। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমাদের সাধারণ সর্দি যেটা, সেটা হচ্ছে রাইনো ভাইরাস। ঠিক আছে, নিউমোনিয়া যদি ব্যাকটেরিয়ার কারণে ঘটে তাহলে হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। যদি ব্যাকটেরিয়ার কারণে ঘটে, এটা কিন্তু ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর হচ্ছে টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন হয় অনেকে হাম, হাম হচ্ছে রুবেলা ভাইরাস। আচ্ছা, জলাতঙ্ক, জলাতঙ্ক হচ্ছে আমাদের র্যাবিস ভাইরাস। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, জলাতঙ্ক নর্মালি কাদের ক্ষেত্রে হয়? কুকুরে কামড়ালে হয়, কিন্তু আর একটা প্রাণী আছে যারা কামড়ালে কিন্তু জলাতঙ্ক হতে পারে, বাদুর কামড়ালেও কিন্তু জলাতঙ্ক হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ মোটরের রূপান্তরটা কিসের এক্সাম্পল? সূর্যের আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি তাপীয় শক্তিতে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে, কোনটাতে? এক্সাম্পল হয়ে যাচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তিতে। যখন দুটো হাত আমরা পরস্পর ঘষি তখন কি হয়? হাতটা গরম হয়ে যায়, হাতের তালুটা, কাইনেটিক এনার্জি গতিশক্তি তাপীয় শক্তি রূপান্তরিত হচ্ছে। যখন কোনো একটা বস্তু মুক্তভাবে ওপর থেকে নিচে পড়ছে, কি হয়ে যায়? যে স্থিতিশক্তিটা পুরোপুরি কি হয়ে যায়? গতিশক্তিতে কনভার্ট হয়ে যায় এবং মাটিটা ছোঁয়ার ঠিক আগের মুহূর্তটা কিন্তু পুরো স্থিতিশক্তি পুরোটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়।
যখন ব্যাটারি আমরা টর্চ লাইট জ্বালাতে ব্যবহৃত করি কি হয় না, ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল এনার্জি থাকে সেটা প্রথমে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, পরবর্তীকালে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিন্তু আবার রেডিয়েন্ট এনার্জি বা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ফটোসিনথেসিস প্ল্যান্টে যেটা সালোক সংশ্লেষণ কী হয়, সোলার এনার্জি যেটা থাকে এটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। হাইড্রোইলেকট্রিক ড্যাম, যেটা আমাদের ড্যামে কি হয়, ড্যামে যখন কোনো জল সঞ্চিত থাকে তখন কি শক্তি থাকে ওর মধ্যে কিন্তু স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে ওটা, সেইটা কনভার্ট হয়ে যায় কিসে, ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ইলেকট্রিক জেনারেটরে কী হয়েছে, কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে মেকানিক্যাল এনার্জিতে। উইন্ড মিলের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, উইন্ড মিল মানে হাওয়ার দ্বারা যে পরিচালিত হয় ওগুলো কনভার্ট হয়ে যাচ্ছে মেকানিক্যাল এনার্জি আর ইলেকট্রিক এনার্জিতে। তা আর ইলেকট্রিক হিটারে দেখো কি হচ্ছে, তাপ যে কারেন্ট দিচ্ছি তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে ইলেকট্রিক এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের হিট এনার্জিতে। ওকে, যদি কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের অর্ধেক করা হয় তো উপাদানটির প্রতিরোধ ক্ষমতার ওপর কি প্রভাব পড়বে। যদি প্রতিরোধ ক্ষমতা বলেছে, যদি এটা প্রশ্ন মানে আছে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখানে, ক্ষেত্রে মনে রাখবে কোনো পরিবর্তন হবে না। যদি তারের দৈর্ঘ্য এলটা যদি 2L করা হয় এবং প্রস্তুতের ক্ষেত্রফল বলতে এ ড্যাশ যদি A/2 করা হয়, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে উত্তর হবে যাবে আমাদের অপরিবর্তিত থাকবে। যদি এটি টোস্টারে আচ্ছা এখানে তোমাদের আর একটা বলে দিই, যেটা অনেক আগের দিন তোমাদের কেউ বলছিল যে কয়েকটা এরকম ধরনের প্রশ্ন বলে দিন ম্যাম। দেখো যদি প্রশ্ন করে যে লেংথ অফ দ্য ওয়ার, যদি এল ড্যাশ যদি লেংথটা হাফ করে দেওয়া হয় মানে L/2 করে দেওয়া হতো, এবং এই যে প্রস্তুতের ক্ষেত্রফল যদি এ ড্যাশটা যদি দুগুণ করে দেওয়া হতো, মানে ঠিক উল্টো ব্যাপারটা 2A করে দেওয়া হতো, তখন কিন্তু রোধ হয়ে যেত বা প্রতিরোধ ক্ষমতা হয়ে যেত হচ্ছে যেটা প্রতিরোধ ক্ষমতা যদি আর ড্যাশ বলে চিহ্নিত করি তাহলে প্রতিরোধ ক্ষমতা হয়ে যেত আগের যে রোধ ছিল তার 1/4। এটা কিন্তু মনে রাখবে, আগেরটা 1/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এমসিকিউতে আসে। যদি একটি টোস্টার 220 ভোল্ট এসির পরিবর্তে 440 ভোল্ট এসির সাথে যুক্ত করা হয় তবে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ পূর্বে উৎপন্ন তাপের কত গুণ হবে। দেখো এখানে সোজা ব্যাপার, একটা জুলস ল থেকে আমরা কি জানি, H=I²RT। এখন এখানে তো কোথাও তড়িৎ প্রবাহের কথা বলা নেই, মানে আই এর ভ্যালু কোথাও দেওয়া নেই, তাহলে আমরা আইটাকে কি করে রিমুভ করব। আমরা ফর্মুলা জানি V=IR, এটা আমরা ফর্মুলাটা জানি। এবার এইখানে ভি এর ভ্যালুটা আমরা এইখানটাতে পুট করব, কি হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে VI/T, H=VI/T, তার মানে H=V। এবার আইটাকে রিমুভ করতে হবে, তাহলে এখানে আই মানে কত দেখো V/R হয়ে যাচ্ছে, V/R ইন্টু ভি, সামনে আগে এটা ভি আছে, ইন্টু টি, তার মানে V²R/T। তাহলে এইচ কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, দেখো V² এর সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হচ্ছে, মানে যদি এখানে কিন্তু ভোল্টটা কি হয়ে যাচ্ছে ইন্টু 2 দুগুণ হয়ে যাচ্ছে। যদি ভোল্ট যদি দুগুণ হয় তাহলে তাপ কিরম হবে, দুগুণের ইন্টু স্কোয়ার, তার মানে 4 গুণ হবে। ভি যদি ডাবল হয় তাহলে V² কি হয়ে যাবে 4th কোয়াড্রুপল, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের চতুর্গুণ হয়ে যাবে। আনসার হচ্ছে অপশন 1। একটি সলিনয়েডের বাঁকের সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, চুম্বকীয় ক্ষেত্র হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, স্থির থাকবে, শূন্যে নেমে আসবে। দেখো সলিনয়েড হচ্ছে যখন আমরা এরকম একটা পরিবাহীর মধ্য দিয়ে অনেকগুলো কারেন্টের পাক মেরে রেখেছি, দিয়ে তারপর সেখান থেকে কি করছি কারেন্ট প্রবাহ তড়িৎ প্রবাহ চালনা করছি, তাহলে কিন্তু দুদিকে কি হবে, ও একটা চৌম্বকের মতন আচরণ করবে বা চৌম্বক প্রভাব দেখাবে। এই যে অঞ্চলটাতেও প্রভাবটা দেখাবে সেটাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। তো যদি এই যে পরপর তারের সংখ্যা পাকগুলো যদি বাড়ানো হয় বা নাম্বারস অফ কয়েল যদি পাকগুলোকে বাড়ানো হয় তাহলে কিন্তু চৌম্বক ক্ষেত্রটাও কিন্তু বাড়বে। যদি ওর মধ্যে কারেন্টের পরিমাণ, যে কারেন্ট যতটা পাঠানো হচ্ছে পরিমাণ বাড়ানো হয় তাহলেও কিন্তু চৌম্বক ক্ষেত্র ধর্মটা বাড়বে। কিন্তু যদি দৈর্ঘ্যটা বাড়ানো হয়, লেন্থ যদি বাড়ানো হয় তা এই দৈর্ঘ্যের তাহলে কিন্তু চৌম্বক ক্ষেত্র ধর্মটা
কমে যাবে, চৌম্বকিত্ব কমে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সোলেনয়েডের রুলস। নিচে কোনটি একটি আধুনিক পর্যায়ক্রমিক আইন? পারমাণবিক সংখ্যা পর্যায়ক্রমিক ফাংশন, স্ফুটনাঙ্কের পর্যায়ক্রমিক ফাংশন, এটা নয়। পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক ফাংশন, গলনাঙ্কের পর্যায়ক্রমিক ফাংশন, এটা তো কোনো মতেই নয়। পারমাণবিক সংখ্যা বলেছে আধুনিক, আধুনিক হলে কিন্তু আনসার হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, যেটা কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী মজলি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবল। নিচের কোনটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান? অ্যাবায়োটিক কম্পোনেন্ট। আমাদের যদি বাস্তুতন্ত্রটাকে আমরা একবার দেখে নিই, বাস্তুতন্ত্রটাকে একবার দেখে নাও। বাস্তুতন্ত্রে 3 রকম উপাদান দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাওয়া যায়? 1 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের যে জড় উপাদান আছে, 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের যে ভৌত উপাদানগুলো আছে, এবং আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের যে জীব উপাদানগুলো আছে বা জৈব উপাদানগুলো বলতে পারি। এই যে জৈব উপাদানগুলো আছে সেগুলোকে আবার আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের উৎপাদক, যেগুলো হচ্ছে সবুজ উদ্ভিদ যারা নিজেরা খাদ্য তৈরি করে। 2 নম্বর হচ্ছে খাদক, যারা সেই উৎপাদক থেকে খাবারগুলো খায়। এবং তৃতীয় হচ্ছে আমাদের বিয়োজক, যারা মৃত্যুর পর সেই বডি থেকে গুলো বিয়োজন করে। খাদকে আবার ভাগ আছে, আমরা পরে বলবো। ভৌতর মধ্যে কি পড়ে? বিভিন্ন সূর্যালোক পড়ে, যেগুলোর উপর আমাদের মানুষের কোনো কন্ট্রোল নেই। সূর্যালোক বলো, বায়ুর যে আর্দ্রতা, বিভিন্ন ভৌত অবস্থাগুলো পড়ছে, সো অন। জড় উপাদানের মধ্যে কি থাকে? 2 রকম ভাগ থাকে। একটা হচ্ছে জৈব উপাদান বা বায়োফ্যাক্টর, আর একটা হচ্ছে অজৈব উপাদান বা অ্যাবায়োটিক ফ্যাক্টর। এই যে জৈব উপাদানের মধ্যে যে ভাগ থাকে মেনলি, সেটা হচ্ছে আমাদের হিউমাস, এটা মনে রাখতে হবে, হিউমাস। এবং অজৈব উপাদানের মধ্যে যে ভাগগুলো থাকে বিভিন্ন ধরনের যে খনিজ লবণগুলো, যেমন ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, নাইট্রোজেন বলো, তারপরে হচ্ছে লোহা, তারপর হচ্ছে তোমার ইত্যাদি, এগুলো থাকে। এদের মধ্যে তাহলে বাস্তুতন্ত্র কি মধ্যে পড়ছে? অবশ্যই মাটির মধ্যে পড়ছে, অপশন সি। প্রথম এই নামটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী এ টান্সলে বা আর্থার টান্সলে প্রথম এই ওয়ার্ডটা ইউজ করেছিলেন। পৃথিবীতে 2 রকমের বাস্তুতন্ত্র পাওয়া যায়, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। জলজ বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটা? সামুদ্রিক বাস্তুতন্ত্র সব থেকে বড়। এবং স্থলজ বাস্তুতন্ত্র কোথায় কোথায় পাওয়া যায়? বন, মরুভূমি, তৃণভূমি এবং পর্বত, এই 4টে ভাগে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, অটোট্রফ তাদের খাদ্যগুলোকে কি আকারে সঞ্চয় করে? প্রোটিন, চর্বি, গ্লাইকোজেন এবং স্টার্চ। যে খাদ্য অটোট্রফগুলো তৈরি করে সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ 2 রকম উপায়ে সঞ্চিত হয়, একটা হচ্ছে গ্লাইকোজেন উপায়ে সঞ্চিত হয়, আর একটা হচ্ছে স্টার্চ উপায়ে সঞ্চিত হয়। স্টার্চ উপায়ে সঞ্চিত হয় হচ্ছে প্ল্যান্টদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে, শ্বেতসার যাকে আমরা বলি। এবং গ্লাইকোজেন উপায়ে সঞ্চিত হয় হচ্ছে অ্যানিমাল বা প্রাণীদের ক্ষেত্রে। আনসার হচ্ছে আমাদের অপশন 4, স্টার্চ। এই মৌলে কোনটিতে 3টি শেল এবং 2টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে? ম্যাগনেসিয়াম, এসআই, ফসফরাস এবং ক্লোরিন, কোনটা 2টো ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে? আচ্ছা, এখানে আগে একটা এমসিকিউ কোশ্চেন এখান থেকে একটা বলে দেবো আমি, অপশনাল কোশ্চেন, যে অটোট্রফিক পুষ্টি সাধারণত কিসের সঙ্গে সম্পর্কিত? এটাও প্রশ্নতে অনেক সময় আসে, যে অটোট্রফিক পুষ্টি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো হচ্ছে ছত্রাক, অপশন 2 হচ্ছে প্রোটোজোয়া, এটাও কিন্তু এসেছিল একবার, অপশন 3 হচ্ছে শৈবাল, অপশন ডি হচ্ছে ভাইরাস। আনসার হয়ে যাবে আমাদের শৈবাল। ঠিক আছে। আচ্ছা, 3টি শেল এবং 2টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। দেখো, তাহলে ম্যাগনেসিয়ামে তুমি যদি সংকেতটা ভাগ করো, তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো, 2, 8, 2। 3টি শেল রয়েছে, তার মানে কি কি রয়েছে? কে, এল, এম রয়েছে। এবং লাস্টের কক্ষপথে বলে দিচ্ছে 2টো ভ্যালেন্স ইলেকট্রন রাখবে। তাহলে প্রথমটাতে থাকবে, 2টোর বেশি থাকতে পারে না, 2n² ফর্মুলাতে আমরা জানি। এল এ কটা থাকবে? ম্যাক্সিমাম 2টো থাকবে, 8টা থাকবে ম্যাক্সিমাম, কারণ 2n² ফর্মুলা অনুযায়ী। তাহলে এম এ 2টো থাকতে, তাহলে কটা থাকছে এখানে? 12টা। 12 কার পারমাণবিক সংখ্যা? ম্যাগনেসিয়ামের। সিম্পল আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 1। কোন মৌলে একই রকমের প্রশ্ন 2টি শেল আছে এবং ভ্যালেন্স ইলেকট্রন শেলে 3টি ইলেকট্রন রয়েছে? দেখো, 2টি শেল রয়েছে, এক্ষেত্রে 2টো রয়েছে, কে এবং এল রয়েছে।
বলে দিয়েছে ভ্যালেন্স কোনটা, যেটা সব থেকে লাস্ট কক্ষপথ সেটাকে আমরা ভ্যালেন্স শেল বলি। সেখানে কটা ইলেকট্রন রয়েছে বলে দিয়েছে 3টে থাকবে। 100% সামনেটায় কত থাকতে হবে, কেতে ম্যাক্সিমাম কত থাকতে পারে, 2টো থাকতে পারে। তাহলে তার পারমাণবিক সংখ্যা কত, 2 + 3 = 5। তাহলে 5 পারমাণবিক সংখ্যা কার হচ্ছে, বোরনের। অপশন হচ্ছে বোরন। আমি বারবার বলি 1 থেকে 30 এই পারমাণবিক সংখ্যাটা কিন্তু সবার মুখস্থ করে রাখা দরকার। নিচে কোন ধাতুটি সবচেয়ে বিক্রিয়াশীল, ফেরাস, জিঙ্ক, কপার এবং ম্যাগনেসিয়াম। দেখো এখানে তোমাদের ভুলে যেতে পারো, তোমাদের জন্য একটা ট্রিক আছে, সেটা হচ্ছে প্লিজ স্টার্ট কলিং মি আ জেব্রা, ইনস্টেড ট্রাই লার্নিং হাউ কপার শেপস গোল্ড। এটাতে মুখস্থ করতে পারো। তাহলে হাউ, দেখো হাউ হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এটা বেসিক ধরি। ওপর থেকে নিচ থেকে হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটিটা কমতে শুরু করে। প্লিজের পি ফর পটাশিয়াম, এস ফর সোডিয়াম, সি ফর ক্যালসিয়াম, এম ফর ম্যাগনেসিয়াম, এ ফর অ্যালুমিনিয়াম, জেড ফর জিঙ্ক, আই ফর আয়রন, টি ফর টিন বা স্ট্যানাম, এল ফর lead, C for copper, S for silver, G for gold। তো এটা মনে রাখতে পারলে তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, যেমন ধরো না কি রিঅ্যাক্টিভিটি বলে, সোডিয়াম এবং পটাশিয়াম কিন্তু জলের সঙ্গে সাধারণ ওষুধে বিক্রিয়া করতে পারে। যত তুমি নিচের দিকে আছো তারপর ম্যাগনেসিয়াম এরা গরম জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তারপরে যারা যত কম বিক্রিয়া করে তাদের জন্য কিন্তু পরিস্থিতিটাকে আরো কঠিন করতে হয়, তবে সে বিক্রিয়া করে। নেক্সট কোয়েশ্চেন, 18 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের, দেখো 18 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য মানে F = 18 সেন্টিমিটার বলে দিয়েছে। অবতল আয়নার সামনে, আয়নার ধরন কি, কনকেভ মিরর। সামনে একটি বস্তুকে 36 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো, মানে হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স বস্তু দূরত্ব হচ্ছে 36 সেন্টিমিটার। প্রশ্ন করছে প্রতিচ্ছবি কোথায় হবে। চলো এটা প্রপার অঙ্ক, তাহলে আমরা অঙ্কের মতন করেই করছি। এটা যদি একটা অবতল আয়না হয় এবং এটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে অবতল আয়নাকে কোথায় বস্তুকে স্থাপন করা হয়েছে, বলেছে বস্তুকে স্থাপন করা হয়েছে 36 সেন্টিমিটার দূরে বস্তুকে স্থাপন করা হয়েছে। দ্যাট ইজ এটা হচ্ছে 36 সেন্টিমিটার এবং এর ফোকাস হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি ফোকাস এফ হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। এখন অবতল আয়নার যেদিকে দর্পণের সামনের দিক সবসময় পজিটিভ হবে এবং দর্পণের পেছনের দিক সবসময় নেগেটিভ হবে, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের অবতল আয়না। প্রশ্ন অঙ্ক কি করেছে, অঙ্ক বলে দিয়েছে আমাদের বস্তুকে কোথায় রাখা হয়েছে, বস্তুর সামনের দিকে, তাহলে নেগেটিভ হবে, মানে ইউ = কিন্তু -36 সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা এফ কত বলে দিয়েছে, এফ বলে দিয়েছে 18 সেন্টিমিটার। এফও কিন্তু বস্তুর সামনের দিকে আছে, নেগেটিভ দিকে আছে, কার্টেসিয়ান সাইন অনুসারে -18 সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু দ্য মিরর ফর্মুলা যদি ফেলি তাহলে কি হয়ে যাচ্ছে, 1/v + 1/u = 1/f। হচ্ছে মিরর ফর্মুলা। মানগুলো বসিয়ে দিচ্ছি, ভি আমি জানি না, ইউ মানে হচ্ছে -36 মানে 1 - 36, এফ মানে হচ্ছে -18। ঠিক আছে, জাস্ট উল্টো দিকে দিয়ে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে, 1/v = 1/36 - 1/18, 36, 1 - 2 হয়ে যাচ্ছে -1/36। তাহলে দেখো, তাহলে v কত হয়ে যাচ্ছে, -36। তাহলে আমরা v36 হয়ে যাচ্ছে, মানেটা কি, মানে হচ্ছে ও প্রতিবিম্বটা কিন্তু বস্তুর দিকেই বসবে, বস্তুর পেছন দিকে এখানটাতেই বসবে, প্রতিবিম্বটা এরম ভাবে তৈরি হবে, প্রতিবিম্বটা এরম ভাবে তৈরি হবে, মানে বস্তুর দিকেই তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সি। আবার দেখো একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু এফ বলে দিয়েছে 18 সেন্টিমিটার, রাইট, এবং ইউ বলে দিয়েছে 36 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু এফ = আমরা জানি যে বস্তু যে বক্রতা ব্যাসার্ধ থাকে, বক্রতা ব্যাসার্ধ কিন্তু আমাদের এর দ্বিগুণ হয়ে যায়, সেটা আমরা জানি, তাই না। তো এখানে তাহলে বস্তু কোথায় থাকছে, -36 মানে যেখানে দর্পণের সামনের দিকে 36 সেন্টিমিটারে থাকছে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের দর্পণের 36 সেন্টিমিটার সামনে হবে, যেহেতু এটা মাইনাস আছে। ওকে, প্লাস্টার অফ প্যারিস সম্পর্কে নিচে কোন বিবৃতিটি ভুল, ভাঙা হাড় সেট করতে ব্যবহৃত হচ্ছে, পেন্টিং এ মসৃণ করতে ব্যবহৃত হচ্ছে, ভাস্কর্যের জন্য কাস্ট তৈরিতে ব্যবহৃত হচ্ছে, কোনটা। এটা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট নামে পরিচিত। নো,
এটাই কিন্তু ভুল। কি নামে পরিচিত? হেমিহাইড্রেট নামে পরিচিত। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে আমাদের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। রাসায়নিক সূত্র হচ্ছে CaSO4 ½ H2O। জিপসাম থেকে তৈরি করা হচ্ছে। এছাড়া দেখো কয়েকটা বলে দিচ্ছি। CH3CH নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। NH2 এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। নামগুলো বলে দিলাম। নিচের কোনটি বেরিবেরির লক্ষণ? দুর্বল দৃষ্টি বা আংশিক অন্ধত্ব, এটা হচ্ছে আমাদের ভিটামিন এর অভাবে হচ্ছে। অস্বাস্থ্যকর ত্বক এবং ফোলা পেট, দুর্বল দাঁড়ি এবং মাড়ি থেকে রক্তপাত। এটা কার জন্য হয়? ভিটামিন সি এর যে ডেফিসিয়েন্সি যদি হয়, স্কারভি, তার জন্য হচ্ছে স্কারভি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের দুর্বল পেশি এবং কম শক্তি, অপশন 4। দেখো অপশন ভিটামিন রেটিনলের অভাবে কি হয়? নাইট ব্লাইন্ডনেস বা অন্ধত্ব হচ্ছে। থায়ামিনের অভাবে কি হয়? বেরি রোগ হয়, যেটা একটু বললাম। B2 বা রাইবোফ্লাভিনের অভাবে রিটার্ডেড গ্রোথ, ব্যাড স্কিন। B12 বা সায়ানোকোবালামিনের ওতে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সি এর অভাবে হয় হচ্ছে স্কারভি। ক্যালসিফেরল বা ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেটস। এগুলো সব কিন্তু হচ্ছে অভাবজনিত রোগ। হ্যাঁ, অভাবজনিত রোগ। ফাইলোকুইনের অভাবে হয় হচ্ছে এক্সেসিভ ব্লিডিং হয়ে যায়। মিনারেলসের অভাবে কি হয়? ক্যালসিয়াম অভাবে ব্লিডিং হচ্ছে। ফসফরাসের অভাবেও দাঁতের অবস্থা এবং হাড়ের অবস্থা খারাপ হয়ে যায়। আয়রনের অভাবে রক্তাল্পতা হচ্ছে। আয়োডিনের অভাবে কি হচ্ছে? গয়টার হয়। এবং কপারের অভাবে হয় হচ্ছে গ্রোথটা কমে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের মানুষের শ্বাস প্রশ্বাস এর একটি উদাহরণ কি? স্থানচ্যুতি বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, এন্ডোথার্মিক বিক্রিয়া, এক্সোথার্মিক বিক্রিয়া। আমাদের যে মানুষের শ্বাস প্রশ্বাসে কি হয়ে যাচ্ছে? গ্লুকোজ যেটা থাকছে, যে খাবার হিসেবে যে গ্লুকোজটা পাচ্ছি, সেটা অক্সিজেনের অভাবে কি হয়? জারিত হয়ে অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে কি তৈরি করছে? আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করছে। এটা হচ্ছে প্রোডাক্ট এবং এটা হচ্ছে কাজ করছে। এবং এর ফলে এখানে কি তৈরি হচ্ছে? এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা খাদ্যেরভাবে শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি। যে এনার্জিটাকে আমরা কিভাবে পাচ্ছি? এটিপির উপায়ে পাচ্ছি। এবং এটিপির নাম হচ্ছে, এটিপিকে ওই জন্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয়, এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং যখন এটিপি উৎপন্ন হচ্ছে, প্রচুর এনার্জি রিলিজ হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে জিনিসটা? যেখানে আমাদের এনার্জি রিলিজ হয় যে শক্তি, তাকে আমরা কি বলি? এক্সোথার্মিক বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন। এবং যেখানে প্রকৃতি থেকে এনার্জিটা অ্যাবজর্ব করে নেয়, সেখানে হয়ে যায় হচ্ছে এন্ডোথার্মিক বিক্রিয়া। তাহলে এখানে কিন্তু এনার্জি রিলিজ করছে, তাই শ্বাস প্রশ্বাস হচ্ছে একটা এক্সোথার্মিক বিক্রিয়া। অগ্ন্যাশয়ের রস কিরকম? আম্লিক না ক্ষারীয়? অগ্ন্যাশয়ের রস হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। গ্যাসের চাপ এবং আয়তন সংক্রান্ত যে সূত্রটি লেখো, কোনটা এবং নিচে কোন বিজ্ঞানীর দেওয়া? দেখো বিজ্ঞানী বয়েল যে ছিলেন, উনি কি করেছিলেন? 1662 সালে এই সূত্রটা দিয়েছিলেন। এটা কিসের উপর নির্ভর করে? টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম, এই তিনটের মধ্যে যে রিলেশনটা, সেটা এখানে মেনটেন করে। বয়েল মানে কি? ফুটছে যখন জিনিসটা, তখন সেটা ফোটার সঙ্গে রিলেশন হচ্ছে বয়েলিং এর। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। বয়েলের সূত্রে টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে হচ্ছে P প্রপোর্শনাল টু 1/B। চাপ এবং আয়তনের সঙ্গে রিলেশন বলে, যেখানে P = K × 1/V। এইখানে এই যে কেটাকে আমরা বলছি ধ্রুবক, এই কে এর ভ্যালুটাকে কিন্তু আমরা ধ্রুবক বলে মানি। এটা হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। নেক্সট কোয়েশ্চেন, অলিক বল কাকে বলা হচ্ছে? অলিক বলকে বলা হচ্ছে, অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয়, এবং অভিকেন্দ্র বলকে বলা হয় হচ্ছে বাস্তব বল। অলিক বল আমরা জানি যে যখন কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্র, কোনো একটা কিছু কেন্দ্র করে কোনো একটা জিনিস ঘুরছে, তখন সেই যে কেন্দ্রের দিকে যে বলটা আকর্ষণ করে, সেটাকে যদি আমরা অভিকেন্দ্র বল বলি, তাহলে ঠিক তার উল্টো দিকে সমান মাপের যে বলটা কাজ করে, তাকে আমরা কি বলবো? অপকেন্দ্র বল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পটোমিটার কি কাজে ব্যবহৃত হচ্ছে? শ্বসন, বায়ুর বেগ এবং বাষ্পমোচন। আনসার হচ্ছে আমাদের বাষ্পমোচন মাপতে আমাদের পটোমিটার জিনিসটা ব্যবহৃত করা হচ্ছে। আজকে তোমাদের 30টা কোয়েশ্চেন ছিল। যদি কারোর একটু স্পিডে মনে হয় তাহলে সে স্লো করে দেখবে, যদি স্লো মনে হয় তাহলে স্পিড করে দেখবে, অ্যাজ ইউ উইশ। কিন্তু আমি এই স্পিডেই পড়াবো।
থ্যাংক ইউ ক্লাস। পরের দিন আমরা আরও এরকম কোয়েশ্চেন নিয়ে আসবো। থ্যাঙ্কস।